দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে। দেশের চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। নির্বাচন ইস্যুতে বড় দুই দলের অনড় অবস্থান, সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না, ভোটারদের উপস্থিতি কতটা আশানুরূপ হয় তা নিয়ে সংশয়ে নির্বাচন কমিশনও। রাজনৈতিক বিষয় ছাড়াও দুদিনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত মানুষ। এসব বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন ডেইলি অবজারভার সম্পাদক জনাব ইকবাল সুমন চৌধুরী এবং উইকলি ইকোনমিক টাইমসের সম্পাদক জনাব শওকত মাহমুদ। আপনাদের দুইজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খুব সৌভাগ্যবান যে আপনাদের মতো সিনিয়র দুইজনকে এত রাতে পাওয়া গেল। তা আজকে আমরা যেটা আলোচনা শুরু করব, যে আসলে রাজনীতিটাই এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই অনড় অবস্থান আছে। তা আসলে আমরা কোন দিকে যাচ্ছি? জনাব শওকত মাহমুদ, আপনি যদি স্টার্ট করেন। দেখুন, এই সময়ের উদ্বেগের কথা যদি বলেন, আমি মনে করি যে আমাদের রাজনৈতিক উদ্বেগ আছে, কিন্তু রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের যে মূল্যের অতিস্ফীতি, সেটাও একটা মানুষের মধ্যে একটা চরম উদ্বেগ বিরাজ করছে। কারণ অতীতে রমজান মাসের আগে এই ধরনের দাম বাড়ার ঘটনা, এবং যেগুলো হয়তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কিছুটা প্রভাব আছে, কিন্তু তার চাইতেও বড় হচ্ছে যে আমাদের এই জিনিসপত্রের প্রাপ্যতা, যেমন অনেক কিছু ইম্পোর্ট করতে পারছে না ব্যবসায়ীরা, যেটা ফলের কথা বলেন বা আর অনেকের কথা বলেন, যেহেতু ডলারের সংকটের কারণে সরকার এলসি খুলতে দিচ্ছে না। তারপরে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বেড়ে গেছে। তো রমজান মাসের আগে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এখন মনে হচ্ছে যে তরমুজ ছাড়া বোধহয় আর কোনো ফল খাওয়া যাবে না এবারের ইফতারিতে। এবং গোশতের দাম, সব কিছুর দামই অত্যন্ত চড়া, এবং সেটা নিম্নবিত্ত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। সেই নিয়ে উদ্বেগ আছে, এবং এই উদ্বেগটা রাজনীতির মধ্যেও আছে, এবং রাজনীতিবিদরা এগুলো নিয়ে কথা বলছেন। যদিও সরকার এই মূল্য বৃদ্ধির বিষয়টিকে কিভাবে মোকাবেলা করবে বা আদৌ করবে কিনা সে সম্পর্কে আমরা কোনো আভাস পাচ্ছি না। তো রাজনৈতিক উদ্বেগ যেটা আছে এখন, বড় দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি 10 দফা এবং 27 দফা দাবিতে আন্দোলন করছে। 10 দফার মধ্যে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করছে। এবং আমরা দেখছি যে রাজনীতিতে যে উত্তেজনাটা, যেটা শাসক দল আওয়ামী লীগ, তারা বিএনপির যতগুলো কর্মসূচি হচ্ছে তারাও পাল্টা কর্মসূচি দিচ্ছে শান্তি সমাবেশের নামে, এবং তারা বলছে যে তারা সতর্ক থাকতে চায় যে এই ধরনের বিরোধী দলের কর্মসূচির মাধ্যমে যেন কোনো অরাজকতা না হয়। আসলে এই পাল্টাপাল্টি অবস্থানটা মানুষকে আরও উদ্বিগ্ন করে তুলেছে, যে নির্বাচনের সে আরও বাকি আছে, কিন্তু তার আগেই এই বিরোধী দল কর্মসূচি দিলেই যে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে, এটি এক উদ্বেগ আছে। এবং আপনি যেটা বলছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, এবং দুই দলের অনড় অবস্থান, দুই দল নয়, বিরোধী দলের যারা বিরোধী দল অনেকগুলো আছে যারা এই নির্বাচনে অন্তর্বর্তী সরকার ছাড়া অংশগ্রহণ করবে না, এটা বলে দিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আজকেও তারা কথাগুলো বলেছে, এবং সরকার বলছে যে নির্বাচন নিরপেক্ষ হবে, এবং এই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশনই খোদ প্রধান নির্বাচন কমিশনের দুদিন আগে বলে দিয়েছেন যে দুই দলের অনড় অবস্থানে তিনি আশঙ্কিত যে আসলে অংশগ্রহণ হবে কিনা। আমাদের এই অভ্যন্তরীণ রাজনীতির এই টানাপোড়েনের মধ্য দিয়ে আবার আমাদের যারা পশ্চিমা উন্নয়ন সহযোগী দেশগুলো আছে, তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে আগে থেকেই বলে আসছে, এবং তাদের এক ধরনের চাপও আছে, এবং তারা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এখন এই বিরোধী দলরা বলছে যে তারা অন্তর্বর্তী সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। তো প্রশ্নটা হচ্ছে যে অংশগ্রহণ নির্বাচনটা কিভাবে হবে? সরকার বেশ চাপে আছেন, অভ্যন্তরীণ রাজনীতির চাপও আছে, এবং বিএনপি এই পদযাত্রা কর্মসূচিগুলির মাধ্যমে সাধারণ মানুষদেরকে সংশ্লিষ্ট করছে, এবং ওয়ার্ড পর্যায়ে তারা কর্মসূচিগুলি পালন করছে, আওয়ামী লীগও করছে। কিন্তু মনে হচ্ছে যে তাদের এই অনড় অবস্থানের মধ্য দিয়ে একটা কি রেজাল্ট বের হয়। এখন সামনে রমজান এসে যাচ্ছে, রমজানের আগে আন্দোলন হয়তো এই পর্যায়ে
থাকবে, এর পরে আন্দোলন তীব্রতর হবে মনে হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারও একটি নিরপেক্ষ ব্যবস্থাপনায় বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি যে সরকার একদম মানে বাদ দিয়ে দিয়েছে তাও কিন্তু নয়। কারণ আপনি দেখবেন যে এই জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে যে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হলো এবং নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি হলেন, তিনি যে রাষ্ট্রপতি হবেন এটা খোদ প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই জানতো না, এবং তিনি দলের মধ্যে আলোচনা করেননি। পার্লামেন্টারি পার্টিতে আলোচনা হওয়ার কথা নয়, কারণ এটা প্রেসিডিয়াম মনোনয়ন দেয়, তো প্রেসিডিয়ামও কিন্তু আলোচনা হয়নি। এবং তার বিরুদ্ধে তার সঙ্গে যে আরও কোনো প্রার্থী থাকা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা করিয়ে নেওয়া হচ্ছে একটা মানে বিনা ঝামেলায় করিয়ে দেওয়া। কিন্তু আমার কাছে এটাই একটা রহস্যপূর্ণ মনে হয়েছে যে কেন তিনি দলের মধ্যে আলোচনা করলেন না। কারণ ইতিপূর্বে রাষ্ট্রপতি যারা হয়েছেন তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল শাহাবুদ্দিন সাহেব বাদে, কিন্তু ওনার সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যদিও তিনি দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এতে করে মনে হয়েছে যে তিনি এমন একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে তিনি আসীন করেছেন, যিনি তার কথা বা আওয়ামী লীগের যদি কখনো একটি অন্তর্বর্তী সরকার হয় বা দেশের পরিস্থিতি কী হয় সেদিকে যায়, তাহলে এই রাষ্ট্রপতি যেন রক্ষা করতে পারে, এরকম একটা চিন্তা সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে। নাহলে নমিনেশনে কেন এই ধরনের একটা নীরবতা এবং অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা? জনাব ইকবাল সোহান চৌধুরীর কাছে যাব যে আলটিমেটলি এই যে উদ্বেগের ব্যাপারটা আসছে, তো আলটিমেটলি আপনার কি মনে হয় যে অংশগ্রহণ নির্বাচন হওয়ার ক্ষেত্রে মানে কতটা মনে হয় আশাবাদ রাখা যায়? দেখুন, প্রতি 5 বছর পর আমাদের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু ভোটাররা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং জনপ্রতিনিধি যারা হবেন তারা সরকার গঠন করবেন। এটাই হলো সংবিধান। এবং স্বাভাবিকভাবেই এই বছরটি শেষ বছর বর্তমান সরকারের জন্যে, এবং প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এই বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। এখন যে সংবিধানে আছে আমাদের, সেই সংবিধানে আছে যে যারা সরকার আছে তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা যখন নির্বাচন শিডিউল ঘোষণা করা হয় তখন নির্বাচন কমিশনের কাছে কিন্তু সমস্ত ক্ষমতা ন্যস্ত হয়ে যায়, এবং তারাই নির্বাচন অনুষ্ঠিত করবেন। এবং সেই জন্য নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি তারা নিচ্ছেন। এখানে প্রশ্ন হলো যে বিরোধী দল যারা নির্বাচনের জন্য বিভিন্ন দাবি তারা তুলছেন, বিশেষ করে তারা কখনো বলেন যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, কখনো বলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীন ইত্যাদি, এবং বলেন যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না। আর প্রশ্ন হলো যে যদি তত্ত্বাবধায়ক বলুন, অন্তর্বর্তী সরকার বলুন, অথবা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, এই কথাগুলো তারা দাবি উত্থাপন করতে পারেন রাজনৈতিক দল হিসাবে, কিন্তু সেটি বাস্তবায়ন করা সংবিধানকে পরিবর্তন না করে তো সেটা সম্ভব নয়। সংবিধানে যেটি আছে সেই সংবিধান যদি পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনের এখন ক্ষমতা কিন্তু যারা সরকারে আছেন, যেহেতু পার্লামেন্টে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এবং সংবিধান পরিবর্তন করতে হলে পরে তারাই হয়তো সেই প্রস্তাব আনবেন এবং প্রস্তাব পাশ করবেন। কিন্তু প্রশ্ন হলো যে সরকারি দলের পক্ষ থেকে তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সংবিধান পরিবর্তন করতে হবে কিনা সেটা নির্ভর করবে কিন্তু আগামী দিনে রাজনৈতিক যে গতিধারা কি হয়, বিরোধী দল কি ধরনের আন্দোলন করতে পারে, বা সরকার কতটা চাপে রাখতে পারে, সরকার কতটুকু প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে, তার উপরে নির্ভর করবে। বাট এই মুহূর্তে কিন্তু
সেই ধরনের চাপ কিন্তু সরকারের উপরে নেই। আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা কথাগুলো বলছেন, কিন্তু যেটাকে বলে আন্দোলন করে যে একটা চাপ সৃষ্টি করা, সেটি কিন্তু এখন পর্যন্ত বিরোধী দল। আপনার কি মনে হচ্ছে যে বিএনপির যে আন্দোলন হচ্ছে এটা একটা স্লো আন্দোলন? বা না, আমি স্লো আন্দোলন বলবো না। আপনি জানেন যে যে কোনো আন্দোলনের এক একটা ধাপ আছে। আচ্ছা, তারা আন্দোলন করছেন, এটা হয়তো তাদের নির্বাচন তো ধরেন কাছাকাছি চলে আসছে, আমরা যদি ধরেও নেই যে হয়তো 8 মাস 9 মাস আছে, এই টাইমের মধ্যে এই টাইপের আন্দোলন কি আপনার কাছে মনে হয় যে এটা? না, বিএনপি এর যে আন্দোলনটি সেটি আমি মনে করি দুটি লক্ষ্য নিয়ে তারা করছেন। আচ্ছা, একটি হলো তাদের দীর্ঘদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল, সেই কারণে যেন তারা এই আন্দোলনের মধ্য দিয়ে দলকে আবার সুসংগঠিত করার চেষ্টা করছে, দলের নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা করছে। এবং আরেকটি যেটি তারা লক্ষ্য তাদের, এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা এবং জনমত সৃষ্টি করা, এই দুটো হলো তাদের লক্ষ্য। তবে সবচেয়ে বড় যেটি হলো যে আন্দোলন কিন্তু আপনি বলতে পারবেন না যে আন্দোলন আজকেই তুঙ্গে উঠে গেছে, আগামীকাল আন্দোলন শেষ হয়ে যাবে। আন্দোলনের একটা ধাপ আছে। সেই আমি মনে করি বিএনপি তার আন্দোলনের প্রথম ধাপে আছে। আর তো জনাব শওকত মাহমুদ, আপনার কাছে আপনি বলেছেন যে সামনে রোজা, এখানে আর 18 দিন পরই রোজা শুরু, এরপর একটা ঈদের ছুটির একটা আমেজ থাকবে। তো ওভারঅল তো এটা হয়তো ইফতার কেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে। আরেকটা ব্যাপার যে আসলে বেগম খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে যে আলোচনা হচ্ছে, এই যে বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? বেগম খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে এটা মন্ত্রীরাই স্বতঃপ্রণোদিত হয়ে বলেছেন। এটাকেও বিএনপি কোনো আলোচনার দাবিও জানায়নি। এটা আইনমন্ত্রী প্রথমে বলেছেন যে বেগম খালেদা জিয়ার রাজনীতি করার মধ্যে কোনো বাধা নেই, এই কথাটি তিনি বলেছেন। এরপরে আবার ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এখানে আদালতের অনুমতি নিয়ে নির্বাচন করতে হবে। তথ্যমন্ত্রীও একই সুরে কথা বলেছেন। আসলে এই মন্ত্রীদের এই পরস্পর বিরোধী কথাবার্তায় এটা বিএনপির মধ্যে এই প্রতিক্রিয়া হয়েছে। তারা বলছে যে এই বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার কিনে তারা নাটক করছে। বেগম খালেদা জিয়া রাজনীতি আসবেন কীভাবে করবেন না, এটা বিএনপির বিষয়, বেগম খালেদা জিয়ার বিষয়। এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে এমনভাবে কথা বলা হচ্ছে যে বিএনপি সন্দেহ করছে এটা সরকারের একটা কোনো কৌশল হতে পারে, এটা যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য এরকম একটা কথা বলতে পারে, অথবা অনেক কিছুই থাকতে পারে। তো সেটা তো ইস্যু আছেই। এবং বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা সেটা তারা বলছেন আদালতের বিষয়। আমাদের বাংলাদেশে আইনের যেমন প্যারোলে মুক্তি পেয়ে অনেকে নির্বাচন করেছেন, এটা বাংলাদেশে আছে, এইসব আইনের বিষয়ে কোনো বিষয়ই নাই। তবে আপনি যেটা বলছেন যে রমজান মাসে ইফতার মাহফিল কেন্দ্রিক রাজনীতি হবে, তো রাজনীতি হবে, কিন্তু সরকার যে একটা চাপে আছে, যেটা আপনি বলছিলেন যে সরকারের মধ্যে এই বিরোধী দলের এই আন্দোলন কোনো চাপ তৈরি করছে কিনা। চাপটা হচ্ছে এরকম যে চাপ না থাকলে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে কেন? মানে আওয়ামী লীগের তো যদি আন্দোলনের মধ্যে যদি আন্দোলনের কারণে তাদের প্রতিক্রিয়া না হলে তারা তো কোনো পাল্টা কর্মসূচি দিত না। এমনকি বিরোধী দলের কর্মসূচিদেরকে পুলিশে বাধা দেওয়া হচ্ছে, যে গ্রেফতার করা হচ্ছে, নানা ধরনের করা হচ্ছে। অর্থাৎ চাপ তো নিশ্চয়ই আছে। এখন বিষয়টা হচ্ছে যে রমজান বা ঈদের পরবর্তী আন্দোলনের মধ্য দিয়ে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের যে আন্দোলনটা হবে, তো সেই আন্দোলনটা কি ফর্মে হবে সেটা একটা বড় বিষয়। এটা ঠিক যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এবার আন্দোলন হচ্ছে, দুবার হয়েছে। একবার আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের আন্দোলনের যেটা সরকারের উপরে চাপ তৈরি করেছিল যে আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে এবং একই সঙ্গে সরকারি কর্মকর্তাদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে কর্মসূচির সময়। বিএনপি কিন্তু যে আন্দোলনটা করছে, এটা গুণগত পার্থক্য এটাই, বিএনপি একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে। হ্যাঁ, ধাপে ধাপে আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং বিএনপির নিশ্চয়ই পরিকল্পনা আছে একটা জায়গায় নির্দিষ্ট সময় গিয়ে তারা আন্দোলনটাকে আরও বেগবান করবেন। তো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের পদ্ধতি দুই দলের দুই রকম, কিন্তু বাংলাদেশে একটা পর্যায়ে গিয়ে যেটা বিএনপি আগে থেকেই বলছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে। এখন বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান যেটা দুটো হয়েছে, 69-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সেই নির্বাচনে তার ফল পেয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছে।
এবং আরেকটি গণ অভ্যুত্থানের কথা অনেক রাজনৈতিক দলই বলছে। তো আওয়ামী লীগ যে পাল্টা কর্মসূচি দিচ্ছে এর অর্থই হচ্ছে যে বিএনপির কর্মসূচিগুলো যেন গণ অভ্যুত্থানে রূপান্তরিত না হয় সেটা পাহারা দেওয়ার জন্য তারা এই রাজপথে কর্মসূচিগুলো করছে শান্তি সমাবেশের নামে। কিন্তু এতে করে উত্তাপ আস্তে আস্তে ভেতরে ভেতরে বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ এই কারণেই বেশি, কারণ আমি মনে করি যে আমরা সংঘাতপূর্ণ অবস্থা দেখিনি, কিন্তু যদি সরকার এই বিরোধী দলের দাবি মেনে, যেটা খালেদা জিয়া করেছিলেন, যে বিরোধী দলের দাবি মেনে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলেন, এরপরে তার দল হেরে গিয়েছিল কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন। এখন শেখ হাসিনা যদি, আমার মনে হয় যে বাংলাদেশের ওই শুভ দৃষ্টান্তের পথ ধরে যদি তিনিও সংসদে করতে পারেন এটা ভালো। তা না হলে কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক পরিস্থিতির উদ্ভব হতে পারে, যেটা আমরা দেখেছি 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল প্রতি 5 বছর অন্তর নির্দিষ্ট মেয়াদে, সে নির্বাচনটা কিন্তু হয়নি। এবং এখানে একটি ইমার্জেন্সির মাধ্যমে কিন্তু একটা 111-এর সরকার এসে পড়েছিল এবং তারা সেই নির্বাচন 2 বছর পরে করেছে। সো আমাদের এই পরিস্থিতিগুলি দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতি যেন কোনোভাবেই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে যায় না, শুধুমাত্র সরকারের দায়িত্ব বেশি, তাই সরকারকে সেই দায়িত্ববোধটা অনুভব করতে। আচ্ছা জনাব ইকবাল সুমন চৌধুরী, মানে আপনি কি মনে করেন যে বিএনপির আন্দোলনে সরকার কতটা চাপে আছে, কিংবা আসলে আর যে বলা হচ্ছে যে পাল্টাপাল্টি কর্মসূচি হচ্ছে, তো এই বিষয়টা কি কিভাবে দেখছেন ওভারঅল? সরকার চাপে আছে এটা তো দৃশ্যমান না। সরকার তার উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে। সরকারের দলীয় সরকার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের একটি উদ্দেশ্য, সেটি হলো তাদের নির্বাচনী যে ইশতেহার, অর্থাৎ দেশের উন্নয়ন, জনগণের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাবমূর্তি বিদেশের কাছে তুলে ধরা, এই কাজগুলো সরকারি দল হিসাবে মানে সরকার হিসাবে করছেন। আর সরকারি দল হিসাবে তাদের একটি লক্ষ্য, সেটি হলো যে সরকারের যে অর্জনটি আছে সেই অর্জনটি জনগণের মাঝে একটা সমর্থন বলয় সৃষ্টি করা এবং এই অর্জনের মধ্য দিয়ে বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, সেটি সরকারি দল হিসেবে তারা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি বলেন আজকে তার যে ব্যক্তিগত যে ইমেজ বা ব্যক্তিগত যে সমর্থন, সেটি কিন্তু একটা তুঙ্গে। কারণ যে কাঠামোর উন্নয়ন বলেন, কোভিড মোকাবেলা বলেন, এবং এই যুদ্ধ অবস্থাতেও দেশের অর্থনীতিকে রক্ষা করা এবং দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে তুলে ধরা, সেখানে কিন্তু তিনি তার সফলতা তিনি দেখিয়েছেন। আজকে তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি এখন বিশ্ব নেতৃত্বের কাতারে গিয়েছেন। আমরা দেখছি কাতারে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই শুধু বক্তব্য না, সেটি কিন্তু বিশ্ববাসীর কথাটাই তিনি তুলে ধরেছেন যে জাতিসংঘকে তিনি পরামর্শ দিচ্ছেন, জাতিসংঘকে ব্যবস্থা নিতে হবে যেন এই যুদ্ধ অবস্থা থেকে যেন বিশ্ব রক্ষা পায়। এবং তিনি আজকে বিশ্ব কাতারে নেতৃত্বের কাতারে দাঁড়িয়ে তিনি আজকে একদিকে তিনি যেমন তার দেশের কথাগুলো তুলে ধরছেন, অর্জনের কথা, আবার অন্যদিকে বিশ্বের সমস্যার কথাও তিনি কিন্তু আজকে সমাধানের জন্য পথ দেখাচ্ছেন। বর্তমানে যদি বলেন, মাত্র 2 দিন আগে ইকোনমিস্ট পত্রিকাতে তারা একটা বেশ বড় আকারের একটা দিয়েছে, বার্তা দিয়েছে। সেই বার্তায় কিন্তু তারা স্পষ্ট করে বলেছে যে বিশ্ব যখন এই করোনা এবং করোনার পরে যুদ্ধ অবস্থাতে যখন বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল অবস্থা, সেই সময় কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে তারা কিন্তু অত্যন্ত সফলতার সাথে এটি কিন্তু তারা। কিন্তু আমাদের দেশের মানুষ তো আসলে একটু স্বাধীন চেতা, মানে নির্বাচন কেন্দ্রিক বা ইলেকশনের ব্যাপারে একটা যে সংশয়
করে না, মানুষের ইলেকশন তো আমি বলেছি যে সংবিধান অনুযায়ী ইলেকশন হবে এবং সংবিধানে এই কিন্তু মুহূর্তে দলীয় সরকারের অধীনে তো এই নির্বাচনটা নিয়েই তো মানে আপনার দলীয় সরকারের অধীনে এর আগেও নির্বাচন হয়েছে, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়েছে এবং বর্তমানে যে সংবিধানটি আছে সেই সংবিধানে এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি দেখুন ভারতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু 5 বছর পরে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন কিন্তু যিনি প্রধানমন্ত্রী থাকেন এবং যে সরকারটি থাকে তারা কিন্তু থাকে। ব্রিটেনে আপনি তাকিয়ে দেখুন যে ব্রিটেনে সেখানে যিনি প্রধানমন্ত্রী থাকবেন বা সরকারে যারা থাকবেন তাদের অধীনেই কিন্তু ডেমোক্রেসি আর আমাদের এটা তো না, পার্থক্য আছে। আপনার ডেমোক্রেসি আপনার মতো করে আপনাকে তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিসটি সেটি হলো যে সংবিধান পরিবর্তনও যেমন সম্ভব, আবার সংবিধান যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সংবিধান অনুযায়ী চলতে হবে। এখন প্রশ্ন হলো অংশগ্রহণমূলক যে নির্বাচন, কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি কিন্তু সেই দলের স্বাধীন এখতিয়ার। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে। সেখানে কোনো দল আসবেন কি আসবেন না সেটি তাদের ইচ্ছা। যেমন ধরেন 13-14 সালে জ্বালানি পোড়ানি হয়েছে, 14 সালে নির্বাচনে বর্তমানে যে প্রধান বিরোধী দল বিএনপি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা অংশগ্রহণ করবেন না। নির্বাচন হয়েছে, সরকার চলেছে, 5 বছর সরকার চলেছে। এখন এবারে তারা নির্বাচন করবেন কিনা, এই সরকারের অধীনে তারা নির্বাচন করবেন কিনা তারা বলছেন যে নির্বাচন করবেন না। যতক্ষণ পর্যন্ত তারা এমন একটা পরিস্থিতি যদি না তৈরি করতে পারেন যে সংবিধান পরিবর্তন না হলে, তাহলে তাদের দাবি অনুযায়ী তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, নির্বাচনে যদি অংশগ্রহণ না করতে পারেন এবং সংবিধানও পরিবর্তন না করতে পারেন তাহলে তারা কোথায় যাবেন? রাজনৈতিক দল হিসেবে তারা তো সংকটে পড়বেন, কারণ নির্বাচন হয়ে যাবে, তারা পিছনে চলে যাবেন। যেমন 14 সালে নির্বাচন করেননি, তারা একটা বড় ভুল করে তারা কিন্তু অনেক পিছনে পড়ে গিয়েছেন। আবার 19 সালে কিন্তু তারা যে নির্বাচনে তারা বলেছিলেন যে বর্তমান সরকারের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। 19 সালে এসে কিন্তু তারা হঠাৎ করে আবার নির্বাচনে অংশগ্রহণ করলেন। তারা বললেন যে আন্দোলনের একটা অংশ হিসাবে। প্রশ্ন যেটি হলো যে আপনি আন্দোলন করতে পারেন, এখন আন্দোলনের মধ্যে দিয়ে যদি আপনি বিজয় অর্জন করতে পারেন সেটি একটি, আর যদি আপনি বিজয় না অর্জন করতে পারেন, সরকারি দলও তো একটি রাজনৈতিক দল। আপনি যেমন সরকারি দলকে চাপে রাখার চেষ্টা করবেন, সরকারি দলও কিন্তু তার সমর্থক গোষ্ঠীকে নিয়ে, তার কৌশল নিয়ে আপনাকে চাপের মধ্যে রাখবে। এখন আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, সে ব্যাপারে কিন্তু কেউ বলছে না যে বিএনপি আওয়ামী লীগ বা সরকারি দল বলছে না যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা কিন্তু বারবার বলছেন যে আমরা চাই সকলে অংশগ্রহণ করুক। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, নির্বাচন কমিশনও বলছেন। এখন প্রধান বিরোধী দল বা অন্যান্যরা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। তবে বর্তমান সংবিধান অনুযায়ী তারা যে কথাটি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার, সে বিধান নেই। যতক্ষণ পর্যন্ত তারা এটি অর্জন না করতে পারবেন, তখন নির্বাচনের শিডিউল হয়ে গেলে পরে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি নির্বাচন বর্জন করবেন 14 সালের মতো, সেটি তাদের উপরে নির্ভর করে। তবে আমি মনে করি যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায় তারা যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। আপনি যদি নির্বাচন না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন রাজনৈতিক দল হিসাবে, এবং অন্যরা যদি নির্বাচন করে ফেলতে পারে। এখানে দেখেন যে নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল আছে, একটি রাজনৈতিক দল নয়, একটি সরকারি দল না, আর একটি বিরোধী দল না, এখানে রাজনৈতিক দল অনেকেই আছেন।
রাজনৈতিক দলের ব্যক্তিরা এমনকি স্বতন্ত্র প্রার্থীরা পর্যন্ত আছেন, সেখানে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন যদি ফলাফল যদি হয়, সেই ফলাফলে যারা জিতবেন তারা সরকার গঠন করবেন, আর যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না সেখানে জেতারও প্রশ্ন নাই, আপনার সরকার গঠন করার এক্ষেত্রে কি কোনো মনে স্কোপ করেন নেই। যে যেটা বলেছেন উনি যে আসলে সংকটে পড়ে যাবে যে নির্বাচনে না এলে, বা এরকম তো হয় যে নির্বাচনে অংশগ্রহণের একটা আশা থাকে দলীয় নেতাদের যে আমরা অংশগ্রহণ করব, অনেক দিন ধরে মাঠ গোছানো হয়। তো একটা হলো সংকটের ব্যাপারটা আসছে, আর একটা হচ্ছে যে বিএনপি কি আন্দোলনের মানে নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে কি পিছিয়ে পড়ছে কিনা এই সিচুয়েশন? দেখুন, একটি নির্বাচন যাওয়া বা না যাওয়া এটি শুধু একটি রাজনৈতিক দলের বিষয় না, এটা জনগণেরও বিষয়। হ্যাঁ, গত 2টি সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি যে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধসিয়ে দেওয়া হয়েছে। দিনের ভোট আগের রাতে হয়ে যাচ্ছে, পুলিশ ভোট দিয়ে দিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সেই সময় তিনিও বলেছেন যে এখন থেকে আর রাতে ভোট হবে না। অতএব নির্বাচন ব্যবস্থায় এমনই নির্বাচন ব্যবস্থা করতে যাতে জনগণ গিয়ে ভোটটা দিতে পারে। তো জনগণের ভোট দেওয়ারই তো সুযোগ হচ্ছে না। অতএব নির্বাচন নামের নির্বাচন, অতএব আমি গেলে কি হবে, কারণ আমার পক্ষে জনগণের রায় পাওয়ারই তো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমার মরহুম মন্ত্রিপরিষদের সচিব ছিলেন ডক্টর আকবর আলী খান। তিনি মারা যাওয়ার আগে একটি মন্তব্য করে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো রিটার্নিং অফিসার ও ডিসির কাছে এক রাতের জন্য একটা ব্যালট বাক্স, ভোট ভর্তি ব্যালট বাক্স রেখে দেওয়ার জন্য তাদেরকে বিশ্বাস করে না। অতএব আপনি যাদেরকে দিয়ে নির্বাচন করবেন তাদের প্রতি মানুষের বিশ্বাস নেই, রাজনৈতিক দলের আস্থা নেই। তো সরকার একতরফাভাবে নির্বাচন করছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, রাষ্ট্রপতি পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, যদিও তিনি নির্বাচিত হতেন। তো এই বিষয়গুলো নির্বাচন ব্যবস্থাকে প্রতি আমরা প্রশ্নবিদ্ধ, সেই কারণেই বলা হচ্ছে বিএনপি নির্বাচনে গেলে, বিএনপি নির্বাচনে না গিয়ে বিএনপি যেই কথাগুলো বলেছে যে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে নির্বাচনের কোনো নিরপেক্ষ হবে না, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন আমি মনে করি যে বিএনপি যে আন্দোলনটা করছে এটা বিএনপির একটা, আমি মনে করি যে একটা চূড়ান্ত আন্দোলন, এবং এই আন্দোলনে ইনশাল্লাহ বিএনপি জয়ী হবে। তো এখন এই সরকার চেষ্টা করছে যে আগের মতোই একটা নির্বাচন করিয়ে নেওয়ার জন্য। যেমন বিভিন্ন ছোটোখাটো ইসলামিক দল যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তারাও বলছে যে 300 আসনে তারা প্রার্থী দেবে, আগে থেকেই ঘোষণা করছে। তো এগুলো হচ্ছে মানে দেখানো যে নির্বাচন বিএনপি না গেলেও অন্যরা যাবে। কিন্তু বাংলাদেশে এই বাস্তবতা এখন নেই। এই বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ এবং এই পদযাত্রার মধ্য দিয়ে তাদের দাবিগুলোকে তারা জনগণের কাছে তুলে ধরেছে, এবং আমি বিশ্বাস করি যে এই কারণেই আন্দোলন এমন পর্যায়ে যাবে যে এখানে একটি নির্বাচন নিরপেক্ষ অন্তর্বর্তী ব্যবস্থাপনা বা প্রশাসনের অধীনে হওয়ার সম্ভাবনা বেশি। বিএনপি নির্বাচন না গেলে পিছিয়ে, বিএনপি জনগণের সঙ্গে আছে, যেই জনগণ ভোট দিতে পারছে না, অর্থাৎ জনগণই এটার ভাগ্য নির্ধারণ করছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জনাব ইকবাল সোহান চৌধুরী, আমরা নির্বাচনের পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি যে তথ্যমন্ত্রী আমাদের মিডিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন, এখানে গণমাধ্যম সুরক্ষা আইনের বিষয়ে আলোচনা করেছেন, যে এখানে এই আইনটা কার্যকরের ক্ষেত্রে মালিকদেরও আপত্তি আছে। তো আলটিমেটলি আপনি কতটা এটা? এটি প্রশ্ন মাননীয় তথ্যমন্ত্রী, তিনি যেহেতু এই তথ্য মন্ত্রণালয় এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যদি কোনো আপত্তি কারো থাকে তাহলে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। যারা, যেমন সাংবাদিক কর্মচারীরা গণমাধ্যম কর্মী আইনটি তারা বাস্তবায়ন চায়। 1974 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইনটি দিয়ে গিয়েছিলেন। 2006 সালে এসে বিএনপি জামাত সরকার এক কলমের খোঁচায় সেটিকে বাতিল করে দিলেন, এবং সাংবাদিকরা এই 74 সালের আইনে সাংবাদিকরা ছিল সাংবাদিক হিসাবে, তাদের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। আর 2006 সালে যখন বিএনপি জামাত সরকার এটিকে বাতিল করলেন তখন সাংবাদিকদেরকে শ্রমিক বানিয়ে দিলেন, শ্রম আইনের অধীনে নিয়ে গেলেন। তারপর থেকে সাংবাদিকরা এই আইনের আবার পুনর্বহাল চাচ্ছিলেন, এবং সাংবাদিকদের মর্যাদা, রুটি রুজির কথা। এখানে দুটো পক্ষ আছে, একটি হলো সাংবাদিক শ্রমিক কর্মচারী, আরেকটি হলো মালিক কর্তৃপক্ষ, আর সরকার আইন প্রণয়ন করেন।
এখন সরকারের দায়িত্ব হলো দুটো পক্ষকে নিয়েই আলোচনা করে একটি সমঝোতার ভিত্তিতে তারা আইন করার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যে আইন যারা করবেন তারা শুধুমাত্র মালিকদের কথা শুনবেন একতরফাভাবে, সেটাও যেমন না, আবার আরেকদিকে মালিকদের কথা না শুনে শুধুমাত্র সাংবাদিক কর্মচারীদের কথায় তারা আইন করবেন, সেটাও কিন্তু না। আইন কোনো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। আইনটি হলো আলোচনার মধ্য দিয়ে করার বিষয়। এবং আমি মনে করি মাননীয় তথ্যমন্ত্রী তিনি আসার পর থেকে তিনি কিন্তু এই সংলাপ করছেন। তিনি মালিকদের সাথেও সংলাপ করছেন, সাংবাদিক কর্মচারীদের সাথেও আলোচনা করছেন। এবং এই আলোচনার মধ্য দিয়ে তিনি নিশ্চয়ই এই গণমাধ্যম কর্মী আইনটি দীর্ঘদিন থেকে প্রায় 7-8 বছর ধরে কিন্তু এটা এখন ঝুলে আছে। এটা এই তথ্য মন্ত্রণালয় থেকে ক্যাবিনেটে গিয়েছে, ক্যাবিনেটে অনুমোদন হয়েছে, এটা এখন স্ট্যান্ডিং কমিটিতে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আছে। কিছুদিন আগে আইনমন্ত্রী তিনি বলেছিলেন যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির একটা মাধ্যমে তিনি সকল পক্ষকে ডাকবেন এবং সকল পক্ষকে ডেকে এই গণমাধ্যম কর্মী আইনটি গ্রহণযোগ্যভাবে, সকলের কাছে গ্রহণযোগ্যভাবে এটাকে বাস্তবায়নের উদ্যোগ স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তিনি নেবেন। কারণ দেখুন, আজকে যখন 1974 সালে যখন আইনটি হয়েছিল জাতির জনকের নেতৃত্বে, তখন শুধুমাত্র প্রিন্ট মিডিয়া ছিল, তখন কিন্তু ইলেকট্রনিক মিডিয়া ছিল না। 1996 সালে এসে আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একটা সাহসী একটা সিদ্ধান্ত দিয়ে এই ইলেকট্রনিক মিডিয়াকে তিনি ব্যক্তিখাতে উন্মুক্ত করে দিলেন। এবং ব্যক্তিখাতে উন্মুক্ত করে দেওয়ার পরে আজকে এতগুলো টেলিভিশন চ্যানেল কিন্তু সম্প্রচারে আছে। এর ফলে দেখুন মুহূর্তের মধ্যে সংবাদ চলে যাচ্ছে। আবার আরেকটি বড় যেটি অর্জন হয়েছে, বহু সাংবাদিক কলা কৌশলীর কর্মসংস্থান হয়েছে, এখানে পুঁজিও বিনিয়োগ হয়েছে। তাই আজকে যখন গণমাধ্যম কর্মী আইন হবে, তখন প্রিন্ট মিডিয়ার জন্য যেমনিভাবে একটি নীতিমালা হতে হবে, আইন হতে হবে, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মচারীদের জন্যও কিন্তু একটি নীতিমালা এবং আইন হতে হবে। তাদের বেতন ভাতা কিভাবে হবে, তাদের চাকরির নিশ্চয়তা কিভাবে হবে, তাদের সুযোগ সুবিধা কিভাবে হতে হবে, এগুলো কিন্তু হতে হবে। তাই দুটো দিক আছে, একটি প্রিন্ট আর একটি হলো ইলেকট্রনিক মিডিয়া। এবং আমি মনে করি মাননীয় মন্ত্রী তিনি সরকারি দলে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শীর্ষ নেতা, এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি তিনি সকল পক্ষকে ডেকে আলোচনা করে, এবং তার সাথে আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রীকে নিয়ে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু একজন সাংবাদিক বান্ধব এবং গণমাধ্যম বান্ধব একজন নেত্রী, তার সাথে আলোচনা করে। কারণ তিনি দেখুন সাংবাদিকদের জন্য একটা ট্রাস্ট গঠন করেছেন, যেখান থেকে অনুদান দেওয়া হচ্ছে। এবং আজকে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ হচ্ছে, অনলাইন আসছে, আপনার কমিউনিটি রেডিও আসছে, FM রেডিও আসছে, অর্থাৎ গণমাধ্যমের বিস্তৃতি হচ্ছে। এখানে গণমাধ্যমের বিস্তৃতির সাথে দুটোই দেখতে হবে সরকারকে, যেন গণমাধ্যমে যারা পুঁজি বিনিয়োগ করছেন তারা যেন টিকে থাকতে পারেন, অর্থাৎ তারা প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা যেন টিকে থাকতে পারেন। অপরদিকে তাদের অস্তিত্ব রক্ষার মধ্য দিয়ে সাংবাদিক কর্মচারীদের যে আইনানুগ যে তাদের রুটি রুজির অধিকার এবং চাকুরির নিশ্চয়তা, এবং সেগুলি কিন্তু মানে এখানে বলা হচ্ছে যে আসলে গণমাধ্যমের বিস্তৃতি হচ্ছে, তো সুরক্ষা আইন হতে পারে, কিন্তু আসলে মানে এখন গণমাধ্যম কতটা সুরক্ষিত মনে করেন আপনি? না, এখানে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ার বেসরকারি খাতের সম্প্রসারণের সূচনা ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে। তিনি আকাশ সংস্কৃতির দরজা খুলে দিয়েছিলেন, শেখ হাসিনা নয়। এবং 1993 সালে প্রাইভেট চ্যানেলগুলোর অনুমতি দিয়ে তিনি সূচনা করেছিলেন। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তথ্যটি কিন্তু সত্য নয়, অবশ্যই সত্য, অবশ্যই 93 করা হয়েছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এটা তথ্যটা সত্য যে
বর্তমান প্রধানমন্ত্রী ইলেকট্রনিক মিডিয়াকে ব্যক্তি খাতে উন্মুক্ত করেছেন। ব্যক্তি খাতে এটা তখন হলো থেকে উন্মোচিত এটা হলো হয়েছে। তথ্য, এটা হলো ইতিহাস। এটা ব্যক্তি খাতে তখন থেকে উন্মোচিত হয়েছিল। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি এর বাইরে কিছু বলতে চাই। 93 সালে কোনো 93 সালে কোনো ব্যক্তি খাতে কোনো টিভি আসেনি, টেলিভিশনের চ্যানেল দেওয়া আসে নাই। অবশ্যই আসেনি। অনুমতি না, সূচনা অনুমতিও হয়নি তখন। অনুমতিও হয়েছে না, অনুমতি না, হয়নি। আপনি যাই হোক, এটা আমার বক্তব্য বললাম। আই স্ট্যান্ড বাই মাই স্পিচ। দ্বিতীয়ত, এই যখনই এই সরকার একদলীয়ভাবে একতরফাভাবে নির্বাচন করতে চায়, তাদের কিন্তু সংবাদপত্রের কণ্ঠরোধের জন্য তার আগে একটা কালো আইন করতে চায়। যেমন 2014 এর আগে আইসিটি অ্যাক্টের 57 দিয়ে বহু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং সংবাদপত্রের বন্ধ করা হয়েছে। ঠিক 2018 আগে ডিজিটাল নিরাপত্তা আইন 2017-তে করেছে, যাতে করে এই নির্বাচন নিয়ে এমন কেউ যেন রিপোর্ট না করে। এবং এই কারণে কিন্তু বেশ কয়েকজন সাংবাদিককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন এই নির্বাচনের আগে আবার সংবাদপত্র সুরক্ষা আইন নামে একটা আইনের কথা তারা বলছে। এই আইনটি কিন্তু সাংবাদিক সমাজ কিন্তু প্রত্যাখ্যান করেছে, কারণ তারা বলেছে যে কর্মচারী সাংবাদিকরা শ্রমিক হিসাবে থাকলে, এখন হয়তো অনেক সাংবাদিক যেহেতু মালিক হয়ে গেছে, আগে শ্রমিক ছিলেন, মালিক হয়ে গেলে এখন তারা আর শ্রমিক থাকতে চায় না। কিন্তু শ্রম আইনের অধীনে সাংবাদিকরা যেই ধরনের সুরক্ষা পান আইনের, কর্মচারী হয়ে গেলে কিন্তু সেই সুরক্ষা থাকে না। আপনি কর্মচারী হলে আপনি শ্রম আদালতে আপনি যেতে পারবেন, আপনাকে যেতে হবে হাইকোর্টে রিট করতে। কিন্তু শ্রম আদালতে যেতে গেলে শ্রমিক হয়ে আমাদের তাহলে ট্রেড ইউনিয়ন তো থাকে না। আমরা যে আজকে সাংবাদিক ইউনিয়নের কথা বলি, এই সাংবাদিক ইউনিয়নে তো থাকে না। তাহলে আমরা কি একটা সাংবাদিকদের এই ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, দর কষাকষি এবং সংবাদপত্রের স্বার্থ এগুলি দেখার, এগুলি থাকবে না? এটা করা হয়েছে সম্পূর্ণ একটা মতলব থেকে। হ্যাঁ, মেবি এতে করে যারা নতুন মালিক হয়েছেন বা এই শ্রমিক থেকে মালিক হয়েছেন, তারা হয়তো এটা বেনিফিট দিতে পারেন। কিন্তু আমি মনে করি যে এটা কণ্ঠরোধের জন্যই করা হচ্ছে, এমন একটা চাপে রাখা, এবং মালিকদের এত ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কিন্তু সাংবাদিক সমাজ কিন্তু মেনে নিতে পারছে না। কারণ দেশে এমন কি পরিস্থিতির উদ্ভব হয়েছে যে যেই কারণে আজকে সাংবাদিকদের কর্মচারী হয়ে যেতে হবে, এটা আমার তো বোধগম্য নয়। তো আর মিডিয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, এটা তো কত মিডিয়া বন্ধ হয়ে গেছে, সাংবাদিকরা খুন হয়েছেন কতজন, এবং মত প্রকাশের স্বাধীনতার উপর যে হস্তক্ষেপ, এটা আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার মানে বিশ্বসূচকে বারবার পিছিয়ে যাচ্ছে। অতএব সেই জায়গায় মিডিয়ার বিকাশের জন্য যে বর্তমান তথ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, এই টেলিভিশনের সিএনইদেরকে ডেকে নিয়ে, আমি মনে করি যে তাদের, এবং আমি যেটা রিপোর্ট দেখলাম, তাদেরকে রাজনৈতিক সবক দেওয়া হচ্ছে যে বর্তমান সরকার নির্বাচন সুষ্ঠু করবে। কিন্তু এর আড়ালে এর পাশাপাশি যদি সুরক্ষা আইনের কথা হয়ে থাকে, আমি জানি না কি আলোচনা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই আইন, এই সাংবাদিকরা এটা প্রত্যাখ্যান করছে। আরেকটা বিষয় নিয়ে জনাব ইকবাল সুমন, এখানে কিন্তু আমি একটু বলতে চাই, সেটা হলো এই যে সাংবাদিকদের কর্মচারী বানানো হয়েছে। 1974 সালে যে নিউজ পেপার এমপ্লয়ি সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট যেটি ছিল, এবং যে অ্যাক্টের অধীনে 8টি ওয়েজ বোর্ড গঠিত হয়েছিল, সেখানে কিন্তু সাংবাদিকরা কর্মচারী ছিল না। সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিল। সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে রুটি রুজির আন্দোলন সংগ্রাম করেছে, মালিকদের বিরুদ্ধে করেছে, সরকারের বিরুদ্ধেও করেছে। কিন্তু 2006 সালে এসে বিএনপি জামাত সরকার এক কলমের খোঁচায় রাতের অন্ধকারে কর্মচারী বানিয়ে দিল, শ্রম আইনের অধীনে নিয়ে গেল, এবং সেখান থেকে কিন্তু সাংবাদিকরা আন্দোলন সংগ্রাম করছে এই আইনের আবার পুনর্বহালের জন্য। এবং তাই আমি বলি যে আওয়ামী লীগ সরকার বা আমাদের জাতির জনক সাংবাদিকদেরকে যে মর্যাদা দিয়েছিলেন, তাদের জন্য আলাদা একটা আইন, তাদের জন্য আলাদা ওয়েজ বোর্ড, আরও অনেক পেশা আছে, কিন্তু সাংবাদিকদের একমাত্র পেশা, যে পেশাকে ভিন্নভাবে মূল্যায়ন করে তিনি সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড আলাদাভাবে আইনের অধীনে করেছিলেন। কিন্তু 2006 সালে এসে বিএনপি সরকার কি কারণের জন্য সাংবাদিকদের সেই আইনটি বাতিল করে দিয়ে সাংবাদিকদেরকে কর্মচারী বানিয়েছিলেন, সে উত্তর বিএনপিকে দিতে হবে। কিন্তু সাংবাদিকরা কিন্তু কর্মচারী যে করা হয়েছে, এই কর্মচারী করার পরিপ্রেক্ষিতে তারা আজকে কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং তারা আজকে তাদের যে রুটি রুজির যে
ব্যবস্থা সেটার থেকে বঞ্চিত হচ্ছে। গণমাধ্যম কর্মী আইন যদি বাস্তবায়ন করা হয়, যেটা অলরেডি আলোচনার মধ্য দিয়ে কিন্তু ক্যাবিনেটে গিয়েছে, ক্যাবিনেট থেকে পার্লামেন্টে আছে, এখন পার্লামেন্ট থেকে সেটাকে পাশ করার প্রশ্ন আসবে। এখন সকলের সাথে আলোচনা করে সেটাকে যদি পাশ করা হয়, আবার গণমাধ্যম কর্মী সেখানে বোথ ইলেকট্রনিক এবং প্রিন্ট, তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাবে, তাদের মর্যাদা ফিরে পাবে, তাদের চাকুরির নিশ্চয়তার ব্যবস্থা থাকতে হবে এবং তাদের যে বেতন ভাতা কাঠামো ইত্যাদি তাদের থাকতে হবে। আমরা আরেকটা বিষয় নিয়ে ছোট্ট আলোচনা করি, যেহেতু এই 2 দিনে 2টা ঘটনা ঘটেছে। সীতাকুণ্ডে আপনার অক্সিজেন কারখানায় যে বিস্ফোরণে 6 জন মারা গেছে, গতকাল আপনার এই সায়েন্স ল্যাবেও দুর্ঘটনা ঘটেছে। আসলে এটা দেখা হচ্ছে যে বিস্ফোরণ ঘটার পরে বলা হয় যে এটা এরকম অনুমোদন ছিল না বা আপ টু দ্য মার্ক আপনার মেনটেন করা হয় নাই, এটা যদি একটু শর্টলি বলেন। না দেখুন, অ্যাক্সিডেন্ট দুভাবে হয়, একটা ইন্টেনশনাল আরেকটা হলো আনইনটেনশনাল। ইন্টেনশনাল যেটা, সেটা হতো স্যাবোটাজ যেটা বলেন, ষড়যন্ত্রমূলক ইত্যাদি। আজকে গতকাল যে ঢাকাতে যে এটা বিস্ফোরণ হয়েছে, সেখানে কিন্তু বম যারা ইয়ে করেন তারা কিন্তু বলেছেন কোনো স্প্লিন্টার বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি, এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট। অক্সিজেন প্ল্যান্টে যেটা হয়েছে সেটাও একটা অ্যাক্সিডেন্ট। তবে যে কথাটি অবশ্যই আমাদেরকে বিবেচনায় আনতে হবে সেটি হলো যে কমপ্লায়েন্স, যখন একটা কারখানা হয় সেখানে কিন্তু কতগুলো টার্মস থাকে যে কিভাবে সেখানে থাকবে। আমরা দেখি যে মালিক পক্ষও কিন্তু তাদের অজান্তে এখানে অনেক সময় তারা হয়তো খেয়াল করেন না, কিন্তু যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু মালিক হয়, কারণ তার পুরো কারখানা ধ্বংস হয়ে যায়, সেখানে নিহত হচ্ছেন, সেটা একটা মানবিক পার্ট। কিন্তু মালিকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পরবর্তীতে এই কারখানা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি যখনই কোনো কারখানা হবে, মালিকদেরকে এবং সেখানে যারা কর্মকর্তা থাকেন তাদেরকে কিন্তু অবশ্যই মানে যাকে বলে কমপ্লায়েন্স যেটা, সেটা কিন্তু তাদেরকে মানতে হবে। আমরা একটা মানে আর অল্প 1 মিনিট আছে, আসলে আমরা জানতে পারলাম যে আসলে সীতাকুণ্ডে 7 জন মারা গেছে। তো আলটিমেটলি আপনি যদি 1 মিনিটে। সীতাকুণ্ডের আগুন, সায়েন্স ল্যাবরেটরি রোডে যেই ভবন বিস্ফোরণ হয়েছে, একই সঙ্গে আমরা রোহিঙ্গা শিবিরে আগুন দেখতে পেয়েছি, সেখানে তো কমপ্লায়েন্সের কোনো ব্যাপার নেই। পাশাপাশি পঞ্চগড়ে যে ঘটনাটি ঘটেছে, এটা তো সরকারের উপর অনেক বেশি দায়িত্ব, মানুষ অভিযোগের আঙুল তুলছে এই কারণে যে কেন প্রশাসন আগে থেকেই সেখানে ব্যবস্থা নেয়নি, কেন হামলাটা হতে দিল, এই আক্রমণটা হামলাটা এটা কেন হতে দিল, সেটা নিয়ে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে যেটা বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এইসব ঘটনার মাধ্যমে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়া যাওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, আমরা আগুন লাগার পর আমরা দেখি যে অনুমোদন নাই বা গ্যাসের লিকেজ, এই সেই সব কিছু, কিন্তু এগুলো যখন একসঙ্গে ঘটতে থাকে তখন এটা মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে। বিশেষ করে রোহিঙ্গা শিবিরে আক্রমণ, গোলাগুলি, এত প্রোটেক্টেড এরিয়া, সেখানে মানুষ খুন হচ্ছে এবং 2 দল সংঘর্ষ করছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, র্যাব অভিযান চালাচ্ছে। সব মিলিয়ে মনে হয় যে দেশে সরকারের পক্ষ থেকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা হলেও হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুইজনকেই, জনাব ইকবাল সুমন চৌধুরী এবং জনাব শওকত মাহমুদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।